নির্বাচন কমিশন নিয়ে আজকে একটু কথা বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর তারা বেশ কয়েকটা সংস্কার কমিশন গঠন করেছে এবং তার মধ্যে একটা সংস্কার কমিশন ছিল নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিটি। নির্বাচন ব্যবস্থার সংস্কার তারা করবে। নির্বাচন ব্যবস্থার মধ্যে কিন্তু কিভাবে নির্বাচন হবে, কোন নির্বাচন কখন হবে, তারপর নির্বাচন কমিশন কিভাবে গঠন করা হবে, এই সমস্ত নাম, নির্বাচন কমিশনের ক্ষমতা এখতিয়ার কি পরিমাণ হবে, এই সমস্ত অনেক কিছুই কিন্তু থাকবে। আমাদের নির্বাচন কমিশন গঠনের জন্য এখন যে প্রক্রিয়া গঠন করা হয়, এই প্রক্রিয়াটা শেখ হাসিনা গভর্নমেন্টের তৈরি করা। তারা একটা নিয়ম করেছে, প্রথমে একটা সার্চ কমিটি করবে। সেই সার্চ কমিটির তারা কিছু নামকে প্রস্তাব করবে, তার নাম আহ্বান করবে, বিভিন্ন জন নাম দিবে। তারপর সেখান থেকে তারা 10টা নাম পছন্দ করে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে। রাষ্ট্রপতি সেখান থেকে 5 জনের নাম সিলেক্ট করবে এবং 5 জনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার করবেন আর বাদ বাকি 4 জনকে নির্বাচন কমিশনার করবেন। এই ধরনের নিয়মটা আওয়ামী লীগ আমলের করা এবং একটু তড়িঘড়ি করে এই কাজটা করা হয়েছিল। প্রথমবার যখন গত নির্বাচন কমিশন যখন হয়, এই যে হাবিবুল আওয়ালের নেতৃত্বে, তখন এরকম হয়েছিল। এবার আমরা জেনেছিলাম প্রায় 300-র মতো নাম পড়েছিল, সেখান থেকে তারা 10টা নাম নিয়েছিল। একটা প্রশ্ন, যেমন গতবার, এবার যিনি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান মিস্টার বদিউল আলম মজুমদার, তিনি কিন্তু আগের বার হাবিবুল আওয়াল কমিশনের যখন গঠন করা হয় তখন বলেছিলেন যে কোন নামগুলো মানুষ জমা দিয়েছে সেগুলো আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা একটা ধারণা করতে পারবো যে কারা কারা ছিল এবং কাদেরকে বাছা হলো এই মাঝখান থেকে। কিন্তু সেটা কখনোই প্রকাশ করা হয়নি। এবারে কিন্তু প্রস্তাব উঠেছিল যে 300 লোকের নাম পড়েছে, সেই 300 লোকের নামগুলো আপনারা প্রকাশ করেন এবং 300 লোক থেকে কোন 10 জন লোককে আপনারা পছন্দ করলেন সার্চ কমিটি, সেটাও আমরা জানতে চাই। এবং সেই 10 জন থেকে রাষ্ট্রপতি কোন বিবেচনায় কোন 5 জনকে নিলেন সেটাও আমরা একটু বুঝতে চাই। এই ধরনের প্রসঙ্গ কিন্তু প্রশ্ন উঠেছে, কিন্তু এই সমস্ত প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় নাই। আগের বার পাওয়া যায় নাই, আমরা ধরে নিয়েছিলাম সেটা ফ্যাসিবাদী সরকার, তারা কিছু বলবে না, নিজেরা যা ইচ্ছা তাই করবে। এবার পাওয়া যায় নাই কারণ ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। এদের কিন্তু ফ্যাসিবাদী বলা যাবে না, কিন্তু এরা যা ইচ্ছা তাই করছে। জনগণকে কোনো তোয়াক্কা করছে না, জনগণকে বলার প্রয়োজন মনে করছে না, জনগণকে পাত্তা দিচ্ছে না। এই যে জনগণের রুচি, জনগণের বুদ্ধিমত্তা, এই জিনিসটাকে যে ইগনোর করার একটা প্রবণতা, জনগণকে যে মূর্খ মনে করার প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু আমরা পরেও আরো দেখতে পাবো, দেখতে পেয়েছি অলরেডি। সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি এই আলোচনাটা অবতারণা করেছি। নির্বাচন কমিশন গঠন হয়েছে, আমার বিবেচনায় এই নির্বাচন কমিশনের মান ভালো না, একদম একটা অথর্ব নির্বাচন কমিশন হয়েছে আমি মনে করি বয়সের দিক দিয়ে। অথর্ব এই কারণে, নির্বাচন কমিশনার কে আপনারা শোনার চেষ্টা করুন। এখানে যে 5 জনকে নিয়োগ করা হয়েছে, 5 জনই অবসরপ্রাপ্ত ব্যক্তি। আমি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে নির্বাচন, আচ্ছা আপনারা একটা কথা বলেন, কে আমি আগে বলে নেই। প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন সাবেক সচিব, অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিন। তারপরে আসলে আর কে আছেন? 4 জন নির্বাচন কমিশনের মধ্যে একজন হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আচ্ছা, এই লোকগুলিকে যার যার চাকরিতে, কেউ আর্মিতে ছিলেন, কেউ দায়রা জজ ছিলেন, কেউ আমলা ছিলেন, 2 জন আমলা ছিলেন, 3 জন আমলা ছিলেন, একজন সচিব, একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব। আচ্ছা, এরা সবাই অবসর পেল কেন? একটা কথা ভাবুন, অবসরটা কেন পায়, অবসর দেওয়া হয় কেন? এর মূল ফিলোসফিটা কি? মূল ফিলোসফিটা হলো যে তোমরা অনেক সরকারকে দিয়েছো, দেশকে দিয়েছো, তোমরা চাকরি করেছো, বাট তোমাদের এখন বয়স হয়ে গেছে, তোমাদের আগের মতো কর্মদক্ষতা আর নাই, বয়সজনিত কারণে। এটা সবারই হয়, বয়সজনিত কারণে নাই। অতএব তোমরা রেগুলার চাকরি করতে পারবে না, তোমরা এখন অবসরে যাও। তো যে লোকটাকে আপনি অবসরে পাঠিয়ে দিলেন, তাকে আবার তার চেয়েও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হয় কেন? নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু অনেক বড়। একজন সচিব, একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব, একজন জেলা দায়রা জজ,
তারা যখন তাদের ওই দায়িত্বে থাকেন, যখন তারা পরিপূর্ণভাবে সক্ষম থাকেন শারীরিকভাবে মানসিকভাবে, তখন তারা যে কাজ করেন তার চেয়ে কয়েক গুণ বেশি দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশনে বসতে হয়। তো যে লোকটা নাকি ওই আগের কাজটাই করতে পারছিল না, সচিব হিসেবে যিনি অবসরে গিয়েছেন, তাকে আবার এনে এখানে বসাতে হবে কেন? এই একটা ট্র্যাডিশন আমাদের এখানে চলে, এবং চলে বলে আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন যারা হন তারা যে অধিকাংশ মেরুদণ্ডহীন হয়ে থাকেন, এর প্রধান কারণ হলো তাদের মেরুদণ্ড আসলে তো বয়সজনিত কারণেই ঝুঁকে পড়ে। বয়সজনিত কারণেই তারা একটু মেরুদণ্ড দুর্বল হয়ে যায়। তো তাদের কাছ থেকে আপনি কিভাবে শক্ত কিছু আশা করবেন? বাট এই ট্র্যাডিশনটা আগের সরকারের আমলে ছিল, এখনো তারা সেটাই ফলো করছে। যদিও এরা খুব বড় বড় কথা বলে এটা নাকি বিপ্লবী সরকার, এটা কোনো বিপ্লবী নমুনা আপনারা দেখাতে পারেন না, অন্তত পক্ষে ইলেকশন কমিশন গঠনের ব্যাপারে। আমি প্রথমে কি বলেছিলাম যে আমাদের জনগণের যে প্রজ্ঞা, জনগণের যে চিন্তা করার ক্ষমতা, জনগণের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটার ব্যাপারে আমাদের সরকারদের আসলে আস্থা নাই। তারা মনে করেন তাদের মতো করে না চললে, তাদের মতো করে না ভাবলে বোধহয় হবে না, জনগণ বোধহয় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলাবে। তারা এই ধরনের একটা মানসিকতা পোষণ করেন। তারই একটা প্রকাশ আমি দেখলাম এই যে নতুন নির্বাচন কমিশন ওনারা গঠন করলেন, তাদের প্রথম দৃশ্যমান যে কাজটা, সেটা দেখে আমি অত্যন্ত হতাশ হয়েছি। এবং আমি মানে কি বলবো, ওই দিন যেদিন গত দুদিন আগের কথা, আমাকে আমার একজন সহকর্মী, একটা পত্রিকার মানে খুব সিনিয়র একজন কর্মকর্তা সাংবাদিক, উনি আমাকে ফোন করে এই কথাটি বলছিলেন যে এটা কেন হচ্ছে। ঘটনাটা বলি আপনাকে। দুদিন আগে দেখবেন আপনারা বিভিন্ন পত্রিকায় একটা বড় ব্যাক পেজে একটা বড় বিজ্ঞাপন এসেছে, 1/4 বিজ্ঞাপন, এক পেজের। সেই বিজ্ঞাপনে কি বিজ্ঞাপন ছিল, বিজ্ঞাপনটা আপনারা দেখুন। এই ছিল সেই বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে কি বলা হয়েছে, একজন লোক চিন্তা করছে এভাবে, মাথার উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন, আর উপরে লেখা নির্বাচনে কাকে ভোট দিবেন, নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন একটু ভাবুন। ভাবতে বলছি আমি, ভাবনাগুলি পড়ি। দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীকে ভোট দিবেন না, না বলা হয়েছে, ভোট দিবেন না, ভালো কথা। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারীকে ভোট দিবেন না, সন্ত্রাসী মাস্তান ও চাঁদাবাজকে ভোট দিবেন না, ভূমিদস্যুকে ভোট দিবেন না, অন্যায়কারীকে ভোট দিবেন না। তারপরে সবুজ কালিতে মানে সবুজ একটা বক্স করে সেখানে লেখা হয়েছে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন হ্যাঁ। তার নিচে লেখা নিজ উদ্যোগে সময় মতো ভোটার হন, নিজের পছন্দে ভোট দিন, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন। কে বিজ্ঞাপনটা দিয়েছেন? বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অর্থ ব্যয় করে এরকম একটা বিজ্ঞাপন দিয়েছেন। এখন এটা নিয়ে আমি 2-3টা প্রশ্ন করতে চাই যে এরা আসলে মানুষকে কি মনে করে? ভাই, এদেশের মানুষ কাকে ভোট দিবে তার ব্যাপার। নির্বাচন কমিশন কে? মানুষকে প্রভাবিত করা। নির্বাচন কমিশনকে আমাকে বলে দেবে আমি কাকে ভোট দেবো? আমি দুর্নীতিবাজকে ভোট দেবো কি দেবো না সেটা আমার ব্যাপার, আমি তো দেবই না, কিন্তু দুর্নীতি হলে আমার লস। এইটুকু আমি জনগণ বুঝবো না, আপনি আমাকে বুঝিয়ে দেবেন ভাই। আপনি বুঝিয়ে দেওয়ার কে? আপনাকে কি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে? নির্বাচন কমিশন তো প্রথমেই তার দায়িত্বের বাইরে চলে গেছে, তার এখতিয়ারের বাইরে চলে গেছে। তার তো জনগণকে কাকে ভোট দিতে হবে এটা বলার কোনো এখতিয়ারই নেই। ওনার এখতিয়ার হলো যে নির্বাচন জনগণ যাতে ঠিক মতো তার ভোটটা দিতে পারে, যাকে ইচ্ছা তাকে দিবে, সে যদি দিতে পারে সেই জিনিসটার ব্যবস্থা করা, সেই জিনিসটা নিশ্চিত করা, এটা হলো আপনার কাজ। আমি কাকে ভোট দেবো এটা আপনি বলে দিতে পারেন না। আপনারা তো বলবেন না এই দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, এদেরকে ভোট দেওয়া যাবে না। আচ্ছা, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী আমি কি করে বুঝবো যে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি? যে দলটা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি তারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে কি করে আমি কি করে বুঝবো? এই অপশনটা ওরা কিভাবে দেন? কিন্তু এগুলো কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঠিক আছে, ভালো তো বলেছি, কিন্তু আসলে না। আসলে আমাদের একটা মতলব কাজ করছে। আমি মতলবটা বলার জন্য চেষ্টা করছি। প্রথমত, তারা ভোটারদের যে জ্ঞান বুদ্ধি সেটাকে তারা অবমূল্যায়ন করেছে, এটা তারা পারে, অপমান করেছে তারা জনগণকে, এটা তারা পারে না।
যে কাজটা সবচেয়ে তারা খারাপ করেছে, নিজেদের লিখেছে যে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। এই যে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আমাদের দেশের একটা রাজনৈতিক দলের স্লোগান।